ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা, প্রচার প্রকাশনা সম্পাদক, আমার অত্যন্ত ঘনিষ্ঠ শাহজাহান সাজু, বরিশাল জেলার সাংবাদিক ইউনিয়নের নেতা আজাদ আলাউদ্দিন, হাফিজুর রহমান হীরা সাধারণ সম্পাদক ইউনিয়নের। এছাড়া আমাদের সামনে অনেক বিজ্ঞ বয়স্ক সিনিয়র সাংবাদিকরা আছেন, যাদেরকে আপনারা সবাই চেনেন। বিশেষ করে জনাব নুরুল আলম ফরিদ, নাসিমুল আলম, হুমায়ুন কবির, মুরাদ আহমেদ সহ বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত, এবং আমার সামনে উপস্থিত অন্যান্য সাংবাদিক ভাইয়েরা এবং যে সমস্ত পরিবারকে এখানে কল্যাণ ট্রাস্ট দেখেছেন যে আমরা বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই গণমাধ্যম বা সাংবাদিকতা জগতের একটা নতুন পর্বের মধ্যে প্রবেশ করে বসে আছি, এবং এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছে সাংবাদিকতার পেশাটা। এবং এই পেশাটা এত চ্যালেঞ্জের মধ্যে পড়েছে যে সত্য অনুসন্ধান করাই যার পেশা, নিশ্চয়ই কোনো রাষ্ট্র সরকার নিঃস্বার্থভাবে তাদেরকে টাকা দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তথ্য অনুসন্ধান করার জন্য টাকা ব্যয় করতে থাকবে, ট্যাক্সের টাকা ব্যয় করতে থাকবেই, এবং সেটা ব্যয় করার একটা নিয়ম কানুন তৈরি হবে। এখনো আমরা সেই পরিস্থিতিতে চাই না, পৃথিবীর কোথাও সেই পরিস্থিতি তৈরি হয়নি। যে সমস্ত শিল্পপতিরা মিডিয়া ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে চান, তারা স্বাভাবিকভাবে মুনাফার জন্য একটু বিনিয়োগ করবেন, এবং যে সমস্ত বিজ্ঞাপনদাতারা গণমাধ্যমের উপরে ভর করে তাদের পণ্যের প্রচার করবেন, তারাও চাইবেন তাদের মতো করেই পণ্যের প্রচার বক্তব্যটা প্রকাশিত হোক, ছড়িয়ে পড়ুক। ফলে সাংবাদিকদের পেশাকে পৃষ্ঠপোষকতা দান করবে ওরকম কিন্তু কোনো কাঠামো এখন পর্যন্ত নাই, এটা খুব সত্য কথা। কিন্তু কোন সভ্য দেশই, কোন সভ্য সমাজই পৃথিবীতে এগোতে পারে না যদি সে তার সমাজের প্রকৃত চিত্র প্রতি মুহূর্তে নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত করতে না পারে। আমরা যেমন যে কোনো সুস্থ স্বাভাবিক লোক আয়নায় নিজের চেহারা না দেখে বুঝতে পারি না যে আমি ঠিক মানুষের সামনে যাওয়ার জন্য যথেষ্টভাবে প্রস্তুত কিনা, তেমনি একটি রাষ্ট্র এবং সমাজকেও কিন্তু প্রতি মুহূর্তে আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে হয়। তার ফলে সে ভুল পথে যেতে পারে, সে একটা ভুল গন্তব্যে যেতে পারে, যা জনগণের জন্য, মানুষের জন্য ক্ষতি হয়ে যেতে পারে। এবং এই কাজটা করার দায়িত্বই হচ্ছে সাংবাদিকতার মূল লক্ষ্য। এবং যে সমস্ত ব্যক্তিবর্গরা জেনে শুনে এই ধরনের একটা মহৎ পেশার মধ্যে যুক্ত হয়েছেন, যুক্ত হচ্ছেন, যুক্ত হবেন, আমি গভীরভাবে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। কারণ এই পেশাতে বিত্তবান হওয়ার কোনোই সম্ভাবনা নেই, কিন্তু এই পেশাতে নিজের বিবেক এবং মেধা চর্চা করার অনেক বড় একটা সুযোগ আছে। এবং তাদের এই ব্যক্তিত্ব, মেধা, দেশপ্রেম, মানবপ্রেম চর্চা করার এই পেশাকে গ্রহণ করতে পেরে তারা নিজেরা যে সুখের অনুভূতি পান, ওটাই তাদের বড় পুরস্কার। সাংবাদিকতার মতো পেশাকে একটা কাঠামোবদ্ধ করতে না পারার কারণে আমাদের সামনে আগে শুধু একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ হলো ফ্রিডম অফ প্রেস। এখন কিন্তু তার চেয়ে বেশি বড় চ্যালেঞ্জ হয়ে গেছে যে কমব্যাটিং অফ মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে এ পর্যন্ত আমি যাদেরকে সাক্ষাৎ করতে নিয়ে গিয়েছি, বাংলাদেশের সমস্ত বিশিষ্ট সম্পাদক বৃন্দ, সাংবাদিক বৃন্দ, পত্রিকার মালিক বৃন্দ, তারা সবাই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা অভিনন্দন জানিয়েছেন যে এই প্রথম তারা রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোন ধরনের কোনো চাপ অনুভব করেননি এখন পর্যন্ত, এবং সে কারণে তারা তাকে ধন্যবাদ জানিয়েছেন।
একই সঙ্গে একথা তো সত্য যে তারা চাপ অনুভব করেন নাই, কিন্তু তাদের জীবন মানের কি কোনো গুণগত পরিবর্তন ঘটেছে? সাংবাদিকদের পেশাগতভাবে কিন্তু নিরাপত্তার মাত্রাটা কি বেড়েছে? তাদের বেতনের নিশ্চয়তা কি বেড়েছে? তাদের পেশাগত পরিবেশ কি উন্নত হয়েছে? সাংবাদিকের সঙ্গে মালিকের যে সম্মানজনক সম্পর্ক থাকা দরকার তা কি হয়েছে? ওয়েস্ট বোর্ড মানা না মানার বিষয়ে সরকারের যে ভূমিকা রাখা দরকার সরকার কি তা পেরেছে? অতএব এখন কিন্তু পক্ষ আর এটা না যে রাষ্ট্র অথবা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী বরং একজন মুক্ত সাংবাদিকতার সাহসী ব্যক্তি, এটাই কিন্তু এখন বিরোধ না। এখন কিন্তু তার চেয়ে অনেক বড় বিপদ হচ্ছে একজন পেশাদার, দায়িত্বশীল, মেধাবী, যোগ্য সাংবাদিক তিনি তার এই পেশায় সম্মান এবং মর্যাদার সঙ্গে তিনি টিকে থাকতে পারবেন কি পারবেন না। অবসরকালীন সময়ে অন্য একজন অবসরপ্রাপ্ত সিনিয়র নাগরিক, যোগ্য নাগরিক যেমন অবসর জীবন যাপন করেন, তিনিও তেমন একটা অবসর জীবন যাপনের নিশ্চয়তা পাবেন কি পাবেন না। অথচ এটাকে কিন্তু সত্য কথা বলেও কিন্তু যে উপকারটুকু সরকার করছে তা কিন্তু করা যায়, এটা কিন্তু মিথ্যা বলার দরকার নেই। আমরা এভাবে বিজ্ঞাপন, তারপরে আপনার মিডিয়া লিস্টিং, তারপরে ক্রয়পত্র বন্টন, তারপরে টেলিভিশন রেটিং পয়েন্ট, নিউজ পেপার রেটিং পয়েন্ট, এই জায়গাগুলিতে পলিসি মেকিং এর জায়গাতে আমরা হাত দিতে শুরু করেছি। আমি বারবারই বলছি যে এটা এমন একটা নাজুক, সংবেদনশীল, অথচ এমন একটা জরুরি জায়গা যে এটাকে যদি আমরা একটা কাঠামোগতভাবে দাঁড় করতে না পারি তাহলে জাতিকে অনেক খেসারত দিতে হবে। এই কাজটার সঙ্গে আপনারা সাংবাদিকরাই মূলত জড়িত এবং মালিক পক্ষ হয়তো জড়িত বা অন্য কিছু কর্মচারী কর্মকর্তারাও জড়িত আছেন। বাকিরা কিন্তু হচ্ছে সাধারণ মানুষ। তারা কিন্তু এই যে কাজগুলি করতে গিয়ে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বা তথ্যমন্ত্রী হিসেবে আমাকে যে ভালো মন্দের মধ্যে পড়তে হবে, এটা কিন্তু সুফলটা জাতি পাবে হলো সফট প্রসেসে। যিনি কেবলমাত্র সরকারের কাছ থেকে বিজ্ঞাপন আদায় করার জন্য 15টা লাইসেন্স জোগাড় করে বসে আছেন, তিনি নিশ্চয়ই এটা পছন্দ করবেন না। আবার যেই পত্রিকা প্রকৃত অর্থে পাঠকদের কাছে জনপ্রিয়, তাকে পৃষ্ঠপোষকতা না করলে বা পাঠকদের সঙ্গে তার কাছে হাত না দিলে তাহলে এটা তো শেষ পর্যন্ত পাঠকদের ব্যাপার হবে না। তো শুধুমাত্র একজন অসৎ মালিক অথবা একজন অসৎ সাংবাদিক আর একজন অসৎ তথ্যমন্ত্রী একে অপরের পিঠ চুলকাবে। আমার পিঠটা তুমি চুলকে দাও, তোমার পিঠটা আমি চুলকে দিই। সে কারণে তার নির্দেশিত পথে তথ্যমন্ত্রী হিসেবে আমিও এই জগতে এই পরিচ্ছন্ন কাঠামোটা তৈরি করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কল্যাণের জন্যই আমি মনে করি আমাকে, মন্ত্রণালয়কে, সরকারকে আপনাদের সহযোগিতা করা উচিত। এই তথ্যের প্রভাব থেকে আপনার বস্তুনিষ্ঠ তথ্যকে আলাদা করা এবং বস্তুনিষ্ঠতাবিহীন তথ্যকে ফিল্টারিং করা, এটা হয়ে গেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই গণমাধ্যমকেও কিন্তু দুই ধরনের লোক প্রায় ব্যবহার করছেন। দুজনের হাতে সাংবাদিকতার কাজ। একজন এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করছেন যে তথ্যের প্রবাহের মধ্যে বস্তুনিষ্ঠতা বাদে বাকিগুলি যাতে দূষিত না থাকে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেই সাংবাদিকতা করছেন। আর এটাকে দূষিত করার জন্য কিন্তু সাংবাদিকতা করছেন। ফলে সাংবাদিকদের মধ্যে অনেকেই কিন্তু আমাদেরকে এই কথা বলতে আসছেন যে সাংবাদিকতার পেশার একটা সংজ্ঞা নির্ধারণ করা দরকার। কোন সাংবাদিকতা ব্ল্যাকমেইলিং আর কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য লাগবে, এটাকে ভাগাভাগি করে ফেলতে না পারলে রাষ্ট্র সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এখন আর নিজে লিখতেই হয় না, ওকে বললে ওই লিখে দেয়। অনেক তথ্য নিজের জোগাড়ই করতে হয় না। বহু বুদ্ধিমান লোক, দেখতে শুনতে খুব বুদ্ধিমান মনে হয়, আসলে কিছুই না, গোপনে গোপনে সে এআই ব্যবহার করে সে আপনাকে চটপট উত্তর দিচ্ছে। যে ব্যবহার করতে জানে না সে বোকা, যে ব্যবহার করতে জানে সে খুব বুদ্ধিমান। অথচ ব্যাপারটা হয়তো উল্টা। যে ব্যবহার করতে জানে না সে হয়তো অনেক জ্ঞানের মালিক, যে ব্যবহার করতে জানে সে হয়তো কম জ্ঞানের মালিক। কিন্তু এই বুদ্ধিমত্তা অথবা এই ধূর্ততার কারণেই কিন্তু একটা ভিন্ন রকম চেহারা আমাদের সামনে আসে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পরিমাণ ক্ষমতা নিয়ে আমাদের ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করে বসে আছে। অতএব সাংবাদিকদের কল্যাণ নিয়ে যখন আপনারা কথা বলবেন তখন কয় টাকার অনুদান দিয়েছি আমরা দেই না, এটা কিন্তু আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় কিন্তু হচ্ছে ইকোসিস্টেমের এই যে কোয়ালিটেটিভ চেঞ্জটা হয়েছে, এই কোয়ালিটেটিভ চেঞ্জ সম্পর্কে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা হচ্ছে। কিন্তু আমি মনে করি